গত পর্বে আমরা জেনেছি বিয়ের পর কেমন আছে তুতুল। এই পর্বে আমরা জানব জাহানারা ইমামের বাড়িতে তল্লাশি চালাতে এসেছে মিলিটারি পুলিশ। সকাল থেকেই বৃষ্টির বিরাম নেই, তাই দুপুরে খিচুড়ি রান্না হয়েছে, সঙ্গে মাংস আর ফজলিয়াম। এই দিয়েই আজ বেগম জাহানারা ও জনাব শরীফ ইমামের ২৪তম বিবাহবার্ষিকীর ভোজ। অন্য বছর এই দিনটিতে আত্মীয় বন্ধুদের দাওয়াত দেওয়া হতো, এবছর আর কারুকে ডাকা হয়নি। তবে একজন আছে বিশিষ্ট অতিথি, রুমি। হ্যাঁ, অতিথি তো রুমি। সে কখন আসবে কখন চলে যাবে তার কোনো ঠিক নেই। সে সম্পর্কে তাকে কিছু জিজ্ঞেস করাও চলবে না। সে হঠাৎ এসে উপস্থিত হয়েছে কাল সন্ধ্যের পর। মাঝখানে বেশ কিছুদিন রুমির কোনো খবর পাওয়া যায়নি। শুধু শোনা গিয়েছিল যে সে মেলাবাড়ি নামে একটা জায়গায় ক্যাম্পে আছে। কোথায় যে সেই মেলাবাড়ি, সেটা আধা শহর না গ্রাম, সে সম্পর্কেও কোনো ধারণা নেই জাহানারা ইমামের। তবে কয়েক সপ্তাহ আগে দুটি যুবক এসে দেখা করেছিল ওদের এক আত্মীয়ের বাড়িতে। দুজনেরই মাথার লম্বা চুল ঘাড় পর্যন্ত ছাড়িয়ে গেছে, জুলপি নেমে গেছে কানের লতির কাছে, নাকের নিচে মোটা গোঁফ। যুবক দুটি অতি গম্ভীর ধরনের, চঞ্চল চোখে মাঝে মাঝে পেছন ফিরে তাকায়। সিগারেটের প্যাকেট খুলে ভেতরে পাতলা কাগজটায় লেখা একটা ২ লাইনের চিঠি তারা দেখিয়েছিল। পত্রবাহক দুজনকে দরকার হলে কিছু সাহায্য করবেন, আমি ভালো আছি, মণি। চিঠিটা দেখেই অদ্ভুত এক আনন্দ, বিস্ময় ও রোমাঞ্চ বোধ করেছিলেন জাহানারা আর শরীফ। মণি হচ্ছে মেজর খালেদ মোশাররফের ডাকনাম। তার হাতের লেখাও ওদের চেনা। খালেদ মোশাররফের মতন পেশাদার যোদ্ধারা মুক্তিবাহিনীতে যোগ দিয়েছে কিংবা দেয়নি, কে কোথায় আছে ঢাকায় বসে তা কিছুই জানার উপায় নেই। ওই ছেলে দুটির কাছে শোনা গেল যে রণাঙ্গনে মুক্তিবাহিনীর সেক্টর 2 এবং কে ফোর্সের কমান্ডার এখন খালেদ মোশাররফ। তিনি আছেন আগরতলার কাছাকাছি একটা জায়গায়। সেখানেই গেরিলা ট্রেনিং নিচ্ছে রুমি। ওই স্বল্পভাষী যুবক দুটিকে খালেদ মোশাররফ পাঠিয়েছিলেন ঢাকার চেনাশোনা মানুষদের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য। কিছু কিছু প্রয়োজনীয় জিনিসও তার দরকার। যুবক দুটি শুধু কাজের কথাই বলে। রুমির সঙ্গে তাদের দেখা হয়েছে কিনা কিংবা রুমিকে তারা আদৌ চেনে কিনা সেরকম কোনো প্রশ্নেই তারা মুখ খুলতে চায় না। পরের সপ্তাহেই অবশ্য ওই ছেলে দুটিকে জাহানারা ইমামের মনে হয়েছিল যেন সশরীর ফেরেশতা। তারা রুমির চিঠি এনেছিল, রুমির নিজের হাতের লেখা। চিঠি তো নয়, যেন টেলিগ্রাম। আমি ভালো, মণি ভাইদের সঙ্গে আছি, এদের যা যা দরকার সব দিও, রুমি। সে চিঠি পেয়ে জাহানারা দারুণ উতলা হয়ে উঠেছিলেন। কি চায় ওরা? কোনো কিছু যদি কিনে দিতে হয়, টাকা পয়সা যা লাগবে তার সমস্ত গয়নাগাটি বিক্রি করে যথাসর্বস্ব দিতেও রাজি। শরীফ হাসতে হাসতে বলেছিলেন, ওরা টাকা পয়সা চায় না, ওরা চায় ব্রিজ। খালেদ মোশাররফ গোপন নির্দেশ পাঠিয়েছিলেন যে বাংলাদেশের সবকটা ব্রিজ আর কালভার্টের তালিকা তার দরকার এবং সেতুগুলিতে বিস্ফোরণ ঘটানোর বিষয়ে কিছু তথ্য। শরীফ নিজে একসময় সরকারের রোডস অ্যান্ড হাইওয়েসের ডিজাইন ডিভিশনে কাজ করেছেন। সে কথা খালেদ মোশাররফ মনে রেখেছেন। শরীফ অনেক কৌশলে সেই ফাইল বার করে তার থেকে প্রয়োজনীয় নকশা সব কপি করে পাঠিয়ে দিয়েছেন। তারপরেই রুমির ফিরে আসা। সে কোন উদ্দেশ্য নিয়ে এসেছে তা এখনও বলেনি। কাল গল্প হয়েছে রাত ৩টে পর্যন্ত, এখন দুপুর ১২টা। রুমি এখনও ঘুমোচ্ছে। রান্নাবান্না সব হয়ে গেছে, তবু রুমিকে জাগাতে ইচ্ছে করে না। ঢাকা শহরের অবস্থা এখন অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে, যদিও কিছু কিছু আগুনে পোড়া বস্তি এখনও চোখে পড়ে। বিশ্ববিদ্যালয়ের গোলাবিধ্বস্ত হলগুলি জনমানব শূন্য। ২১শে ফেব্রুয়ারির স্মৃতিস্তম্ভটি অর্ধেক ভাঙা, তার গায়ে মসজিদ লেখা সাইনবোর্ড ঝুলছে। রমনা মাঠের প্রাচীন কালীবাড়িটি একেবারে নিশ্চিহ্ন। তবু দোকানপাট খুলেছে, অফিস আদালতে কাজ চালু হয়েছে, বাজার বসছে। দিনের বেলা অন্তত ঢাকার যে কোনো জায়গায় আনাগোনা করা যায়। বিদেশি পত্রপত্রিকা কিছুই পাওয়া যায় না। রেডিওতে বিবিসি, আকাশবাণী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ধরলে শোনা যায় সীমান্ত যুদ্ধের খবর। আবার পাকিস্তানি বেতার শুনলে মনে হয় ওই সব কিছুই মিথ্যে। পাকিস্তানি আর্মি সমস্ত ভারতীয় চর ও দুষ্কৃতকারীদের বিনাশ করে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে এনেছে। স্বাধীন বাংলাদেশ গড়ার কথাটা ছিল কিছু কিছু হঠকারী ও উন্মাদের অলীক স্বপ্ন। তারা আশ্রয় নিয়েছে ভারতে। পাকিস্তান এখন আগের চেয়েও সুদৃঢ় ও একতাবদ্ধ।
তবু সন্ধ্যের পর হঠাৎ হঠাৎ শোনা যায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ, মেশিন গানের চকিত ফায়ারিং। ঢাকার মানুষ ব্যাকুল হয়ে জানতে চায় কোথায় কি ঘটছে, কিন্তু জানবার উপায় নেই। সে সময় বাইরে বেরোতে কেউ সাহস করে না, এমনকি ছাদে উঠেও উঁকিঝুঁকি মারা যায় না। দৈবাত আর্মি পেট্রোলের চোখে পড়ে গেলে সে বাড়ি সার্চ হবে। সেই সব বিস্ফোরণের পরই বাতি নিভে যায়। ২-৩ দিন আর কারেন্ট আসে না, কল দিয়ে জলও পড়ে না। বোঝা যায় যে মুক্তিবাহিনীর ছেলেরা এসে বিদ্যুৎ কেন্দ্র ও সরকারি অফিসগুলিতে চোরাগোপ্তা আক্রমণ চালিয়ে যাচ্ছে। ক্রমে দিনের বেলাতেও তাদের পরাক্রম দেখা যাচ্ছে। সেই সব অসীম সাহসী বিচ্ছুরা মোটরসাইকেল কিংবা জিপে চেপে এসে আকস্মিকভাবে কোনো পথের মোড়ে কিংবা জরুরি কোনো অফিসের সামনে পাকিস্তানি আর্মি ও প্যারা মিলিশিয়ার ওপর একঝাঁক গুলি বর্ষণ করে মিলিয়ে যাচ্ছে চোখের নিমেষে। এই বিচ্ছুরা যেন যখন তখন অদৃশ্য হয়ে যেতে পারে। পাকিস্তানি সেনারা এখনও জানেই না মুক্তিদের দেখতে কেমন। খোদ ঢাকা শহরের বুকের ওপর এসে এই ধরনের আক্রমণ চালিয়ে বাংলাদেশের দামাল ছেলেরা প্রমাণ দিয়ে যাচ্ছে যে স্বাধীনতা সংগ্রাম মোটেই বন্ধ হয়নি। পাকিস্তানের সামরিক শক্তিকে তারা ভয় পায় না। রুমি কিছু বলতে না চাইলেও জাহানারা ইমাম বুঝেছেন যে সীমান্ত ক্যাম্প থেকে ট্রেনিং নিয়ে কিছু কিছু ছেলে যে ঢাকায় নিজেদের বাড়িতে আবার ফিরে আসছে, নিশ্চয়ই তার বিশেষ কারণ আছে। যুদ্ধে যোগ দিতে গিয়েও তারা বাড়ি ফিরে আসবে কেন? ঢাকার ভেতরে থেকেই বড় রকম কোনো আঘাত দেবার পরিকল্পনা নিয়ে এসেছে তারা। রাত্রিরে বোমার শব্দ শুনলে জাহানারার মতন আরও অনেকের আনন্দ হয়, গর্ব হয়। ইলেকট্রিসিটি কিংবা ওয়াটার সাপ্লাই দিনের পর দিন বন্ধ থাকলে যত অসুবিধেই হোক, তবু তাতে মনে হয় তাদের ছেলেরা জিতছে। কিন্তু জাহানারা ঠিক বুঝে উঠতে পারেন না যে রুমির পক্ষে সীমান্ত ক্যাম্পে থাকার চেয়েও ঢাকায় ফিরে আসা বেশি বিপজ্জনক কিনা। এতদিন রুমি চোখের আড়ালে ছিল, কোনো খবর পাননি, দুশ্চিন্তার শেষ ছিল না। আজ রুমি বাড়িতে নিজের বিছানায় শুয়ে ঘুমোচ্ছে, তবু অজ্ঞাত আশঙ্কায় মায়ের বুক ছমছম করে। একটু পরে তিনি রুমির ঘরে গিয়ে বিছানার পাশে দাঁড়ালেন। খালি গায়ে উপুড় হয়ে শুয়ে আছে রুমি। রোদে পুড়ে তার চামড়ার রং যেন পুরনো কাঁসার মতন হয়ে গেছে। মাথা ভর্তি চুলের সঙ্গে যেন চিরুনির সম্পর্কই নেই। কাল রুমি বলছিল পাক আর্মির নজর ফাঁকি দেবার জন্য ওদের অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা পুকুর নালার পানিতে গলা পর্যন্ত ডুবে থাকতে হয়। এবারের প্রথম সন্তান এই রুমি, কত আদরের। এর আগে সে বাড়ি ছেড়ে কোথাও থাকেনি। মাত্র কয়েক মাসে সে কত বড় হয়ে গেল। এই সময় তার বিদেশে গিয়ে পড়াশোনা করার সব ঠিকঠাক ছিল। ঘুমন্ত সন্তানকে একটু আদর করতে ইচ্ছে হলো জাহানারার। আস্তে তিনি রুমির পিঠে হাত রাখলেন। সঙ্গে সঙ্গে রুমি ছিটকে একপাশে সরে গিয়ে বলল, কে কে? ঘুমের মধ্যেও এত সতর্কতা! এও কি গেরিলা ট্রেনিং? জাহানারা হাসতে হাসতে বললেন, ওরে আমি রে আমি। এখনও দু চোখের পাতায় ঘুম লেগে আছে। তবু পরিপূর্ণ দৃষ্টি মেলে রুমি জিজ্ঞেস করল, কি হয়েছে আম্মা, কেউ এসেছে? জাহানারা বললেন, না, কেউ আসেনি, 1টা বেজে গেছে। গোসল করবি না? খাবার দাবার সব রেডি। একটা বড় নিঃশ্বাস টেনে রুমি বলল, সুন্দর গন্ধ বেরিয়েছে। নিশ্চয়ই খিচুড়ি হয়েছে আজ। গ্র্যান্ড, কতদিন ঘি দিয়ে খিচুড়ি খাইনি। এত বেলা হয়েছে, তুমি আমাকে আগে ডাকোনি কেন আম্মা? তোকে দেখে মনে হচ্ছিল তুই যেন কত মাস ঘুমাস নাই, তোর সারা শরীরে ঘুম লেগেছিল। উঠে দাঁড়িয়ে হাত উঁচু করে কয়েকবার লাফালো রুমি। কোমর বাঁকিয়ে ব্যায়াম করে ঘুম তাড়াতে লাগল। তারপর মায়ের আঁচল ধরে 4 বছরের বালকের মতন গলায় বলল, আজ আমি নিজের হাতে খাবো না, তুমি খাইয়ে দেবে, অন্তত প্রথম 2 গেরাস। জাহানারা তাড়া দিয়ে বললেন, যা যা বাথরুম ঘুরে আয়, জামি বসে আছে না খেয়ে। একটুক্ষণের মধ্যেই তৈরি হয়ে নিচের খাবার ঘরে চলে এলো রুমি। টেবিলে বসার আগে সে হঠাৎ জাহানারার পা ছুঁয়ে কদমবুসি করে বলল, আম্মা, আজ তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। বাবার সঙ্গে তোমার বিয়ে না হলে আমি আর জামি জন্মাতামই না, তাই না? মুখে আঁচল চাপা দিয়ে জাহানারা বললেন, শোনো ছেলের অদ্ভুত কথা, নে নে এখন খেতে বস। ছোট ভাই জামি প্লেট সামনে নিয়ে বসে মৃদু মৃদু হাসছে। কাল রাতে রুমির মুখ থেকে সবাই যখন যুদ্ধের গল্প শুনছিল, তখন তার ঘুম এসেছিল। তার অনেক গল্প শোনা বাকি।
সে জিজ্ঞেস করল, ভাইয়া ক্যাম্পে প্রায় তো খিচুড়ি খাওয়ায়। রুমি বলল, খিচুড়ি কি বলছিস, আমাদের দারুণ খাওয়া দাওয়া হয়। একদিন অন্তর একদিন বিরিয়ানি, গোস্ত, নাস্তার সময় 2টো করে আন্ডা, সপ্তাহে 2 দিন মুরগি, আর মাছ তো রোজ আছেই। জাহানারা আর জামি দুজনেই চমকে উঠল। জাহানারা বললেন, এত খাবার? সত্যি? কে দেয়? ইন্ডিয়া গভর্নমেন্ট তো রিফিউজিদেরই খাওয়াতে পারছে না শুনি। মুক্তিযোদ্ধাদের স্পেশাল খাতির, সেই জন্যই তো প্রত্যেক দিন হাজার হাজার ছেলে ক্যাম্পে যোগ দিতে যাচ্ছে। কিরে জামি, তুইও এবার যাবি নাকি? জামি বলল, এত খাবার খেলে তো সবাই মোটা হয়ে যাবে, লড়াই করবে কি করে? রুমি মুখ তুলে বলল, আম্মা খাইয়ে দাও। প্রথম গ্রাসটি নেবার পর সে বলল, আহ, অমৃত অমৃত, এত ভালো ঘি সহ্য হলে হয়? না রে জামি, আমাদের ওখানে খিচুড়িও বিশেষ হয় না। ভাত রুটির সঙ্গে এক রকমের ডাল দেয়, তাকে আমরা বলি ঘোড়ার ডাল। জাহানারা আঁতকে উঠে বললেন, ঘোড়ার ডাল? সে আবার কি? চোকলা মোকলা শুদ্ধ এক ধরনের গোটা গোটা ডাল। নর্মাল টাইমে বোধহয় ঘোড়াকে খাওয়ানো হয়। আর রুটির মধ্যে মাঝে মাঝে মরা পোকা পাই, রুটির সঙ্গে সেঁকা হয়ে যায়। রুটির মধ্যে পোকা? তখন কি করিস? রুটিটা ফেলে দিস? ফেলে দেব? তুমি কি পাগল হয়েছ আম্মা? অত সস্তা নাকি? পোকাটাই নখে খুঁটে ফেলে দিই। জামি তার মায়ের সঙ্গে চোখাচোখি করল। খাওয়ার ব্যাপারে রুমির খুঁতখুঁতে স্বভাবের কথা কে না জানে। প্লেটে সামান্য একটু ময়লা দাগ দেখলে সে খাওয়া ছেড়ে উঠে যেতে চাইত। রুমি আবার মুচকি হেসে বলল, ওই রুটি ঘোড়ার ডালই যে কত ভালো লাগে তা তুই বুঝবি কি করে জামি? ওই খাবারও যে রোজ জোটে না। হাঙ্গার ইজ দ্য বেস্ট সস, এখন মর্মে মর্মে বুঝি। একবার কি হলো জানো আম্মা? একটা অ্যাকশনে গেছি, 2 দিন কিছু খাদ্যবস্তু জোটেনি। শেষে খিদের চোটে গাছ থেকে একটা আধপাকা কাঁঠাল ছিঁড়ে নিয়ে খেতে শুরু করলাম। আমি 3-4 কোয়া মোটে খেয়েছি। একজন লোভের চোটে 15-20 কোয়া খেয়ে নিতেই তারপর তার সাংঘাতিক পেট ব্যথা আর বারবার। জাহানারা বললেন, থাম, তোকে আর ওই খাওয়ার গল্প করতে হবে না। আর একটু খিচুড়ি নেবি? গোস্তের সুরুয়া দিয়ে খেয়ে নে। একদিনে বেশি না আম্মা, এখন তো বাড়িতেই থাকছি। কয়দিন থাকবি? তা বলতে পারি না। আজকের দিনটা আছি সেটা জানি। তোমাকে খুশি করার জন্য কালও না হয় থেকে যাব। জামি জিজ্ঞেস করল, আচ্ছা ভাইয়া, তুমি নিজের হাতে কোনো খানসেনাকে খতম করেছ এ পর্যন্ত? ছোট ভাইয়ের চোখের দিকে কয়েক মুহূর্ত নিষ্পলকভাবে চেয়ে থেকে গম্ভীরভাবে রুমি বলল, ওসব কথা জিজ্ঞেস করতে নাই। শুধু একটা কথা মনে রাখিস জামি, খানসেনাদের ভূমিকা হল শোষক আর অত্যাচারীর ভূমিকা, আর আমরা মুক্তি সংগ্রামী। আমরা মানুষ মারি না, আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য লড়াই করছি। গল্প করতে করতে এঁটো হাত শুকিয়ে গেছে। উঠে হাত ধুয়ে এসে রুমি একটা সিগারেট ধরালো। তা দেখে বিস্ফারিত হয়ে গেল জামির 2 চোখ। এ বাড়িতে সিগারেট? তার বাবা সিগারেট খান না, আম্মা সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারেন না। একদিন কাকে যেন সিগারেট ধরাতে দেখে খুব বকেছিলেন। জাহানারা ছোট ছেলের দিকে চোখের ইঙ্গিতে জানালেন যে তার সম্মতি আছে। জাহানারা একসময় রুমিকে বলেছিলেন, যদি কোনোদিনে সিগারেট ধরিস আমাকে আগে জানাবি। অন্য কেউ এসে বলবে যে তোমার ছেলে সিগারেট খায়, তা আমি সহ্য করতে পারবো না। কলেজে উঠেও রুমি একদিনও সিগারেট টানেনি, কিন্তু কাল রাত্রিরে সে জানিয়েছে যে ক্যাম্পে থাকার সময় সে সিগারেট খাওয়া অভ্যাস করে ফেলেছে। সেখানে অনেকেই সিগারেট খায়। অ্যাকশনে যাবার সময় ঝোপে জঙ্গলে বহুক্ষণ ঘাপটি মেরে একলা একলা বসে থাকতে থাকতে সিগারেটটাকে সঙ্গী মনে হয়। খাবার না জুটলেও সিগারেটের ধোঁয়ায় খিদে মরে। এখন সে সিগারেট ছাড়তে পারবে না। মায়ের আপত্তি থাকলে সে সামনে খাবে না, বাইরে উঠে যাবে। জাহানারা সঙ্গে সঙ্গে অনুমতি দিয়েছেন। তুচ্ছ সিগারেটের জন্য ছেলেকে কয়েক মিনিটের জন্য তিনি চোখের আড়ালে যেতে দিতে চান না। আজ তিনি নিজেই রুমির জন্য ভালো সিগারেট কিনে আনিয়েছেন। তিনি জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে রুমি, তুই বাবুল চৌধুরীর কোনো খবর জানিস? রুমি অন্যমনস্কভাবে বলল, উহুঁ। ওদের বাড়িতে যে বাচ্চা মেড সার্ভেন্টটা ছিল সেফু, সে প্রায় এসে বাবুলের খোঁজ করে আর কাঁদে। মেয়েটা খুব ভালোবাসে বাবুলকে। বাবুল কোথায় নিরুদ্দেশ হয়ে গেল তা জানি না, তবে সিরাজুলের খবর পাই মাঝে মাঝে। মুক্তিযোদ্ধাদের মধ্যে সে খুব নাম করেছে, দারুণ তার সাহস। তবে এখনও নাকি সে হঠাৎ হঠাৎ মনিরার নাম ধরে কাঁদে। ওহ,
মনিরাকে যেদিন ধরে নিয়ে গেল সেদিনের কথা ভাবলে আজও বুক কাঁপে। আর কি মনিরাকে কোনোদিন ফিরে পাওয়া যাবে? কোনো ট্রেসই রাখল না মেয়েটার। হয়তো মনিরাকে আর ফিরে পাওয়া যাবে না, কিন্তু আম্মা, যে রাক্ষসরা মনিরাকে ছিঁড়ে খেয়েছে তারা নিস্তার পাবে না, তাদের একটা একটা করে শেষ করব। সিগারেটটা জানলা দিয়ে ছুঁড়ে দিয়ে রুমি হঠাৎ আবৃত্তি করে উঠল, দেখতে কেমন তুমি, কিরকম পোশাক আশাক পরে করো চলাফেরা, মাথায় আছে কি জটা জাল, পেছনে দেখাতে পারো জ্যোতিষচক্র সন্তের মতন, টুপিতে পালক গুঁজে অথচ জবরজং ঢোলা পাজামা কামিজ গায়ে মগডালে একা শীষ দাও, পাখির মতোই কিংবা চাখানায় বসো ছায়াচ্ছন্ন, দেখতে কেমন তুমি? অনেকেই প্রশ্ন করে, খোঁজে কুলুজি তোমার আঁতি পাঁতি, তোমার সন্ধানে ঘোরে ঝানু গুপ্তচর সৈন্য পাড়ায় পাড়ায়, তন্ন তন্ন করে খোঁজে প্রতি ঘর। জাহানারা মুগ্ধ হয়ে শোনবার পর জিজ্ঞেস করলেন, এটা কার কবিতা রে? শামসুর রহমানের? রুমি ঠোঁটে আঙুল দিয়ে বলল, নাম জিজ্ঞেস করতে নেই, নাম জিজ্ঞেস করতে নেই। তারপর সে বেরিয়ে গেল। এরপর কয়েকদিন রুমি কখন আসে কখন বেরিয়ে যায় তার কিছু ঠিক নেই। দু একদিন রাত্রিরে বাড়ি ফেরে না। সেসব রাত্রে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে প্রচণ্ড বুম বুম শব্দ শোনা যায়। রুমিকে কোনো প্রশ্ন করার উপায় নেই। কখনো তার সঙ্গে আসে কয়েকজন বন্ধু, বদি, আলম, স্বপন, চুন্নু, সুন্দর হাসি খুশি সব ছেলেরা। এরাই যে ভেতরে ভেতরে কি সাংঘাতিক পরিকল্পনা আঁটছে তা বোঝার উপায় নেই। বাড়িতে অন্যান্য আত্মীয় স্বজন পরিচিতদের ভিড় লেগেই আছে। কারোকেই ফেরানো যায় না, কারোকে অবিশ্বাস করা যায় না। তবু জাহানারার বুক সবসময় আশঙ্কায় কাঁপে। এমন এক একটা বাড়ি সার্চের খবর শোনা যায়, মিলিটারি পুলিশ সোজা রান্নাঘরে এসে মেঝে খুঁড়তে শুরু করে। তখন স্পষ্ট বোঝা যায় কেউ খবর দিয়েছে। কখন কি ঘটে যায় কে জানে। একদিন রুমি মাকে কিছু না জানিয়ে ঢাকা ছেড়ে চলে গেল পিরুলিয়া গ্রামে। সেখানে ওদের একটা গোপন ক্যাম্প আছে। সেখান থেকে 2টি বস্তা ভর্তি অস্ত্র নিয়ে ফিরল পরদিন সন্ধ্যের সময়। বন্ধুদের সঙ্গে আগে থেকে প্ল্যান করাই ছিল। ধানমন্ডি থেকে হাইজ্যাক করা হলো 2টো গাড়ি, একটা মাজদা আর একটা ফিয়াট। 2টো দলে ভাগ হয়ে ওরা উঠল 2টো গাড়িতে। আজ রাতে অনেকগুলি অ্যাকশন হবে। একটা গাড়ি থেকে শাহাদাত জিজ্ঞেস করল, হোয়াট আর ইয়োর টার্গেটস, কোন দিকে যাচ্ছ? অন্য গাড়ি থেকে উত্তর এলো, ডেস্টিনেশন আননোন, টার্গেট মোবাইল। রুমিরা কয়েকজন অবশ্য ঠিক করে রেখেছিল ধানমন্ডির 20 নম্বর রাস্তায় চীনা দূতাবাসের কোনো এক কর্তা ব্যক্তির বাড়ি। তার সামনে বেশ কয়েকজন মিলিটারি পুলিশ পাহারা দেয়। অতর্কিতে খতম করতে হবে তাদের। তারপর আক্রমণ চালাতে হবে রাজারবাগ পুলিশ লাইনের গেটে, তারপর গুলশানে এক আর্মি অফিসারের বাড়িতে। চতুর্দিকে সন্ত্রাস সৃষ্টি করে পাকিস্তানি শাসকদের বোঝাতে হবে যে বাংলার যুবশক্তিকে ভয় দেখিয়ে দমন করা যাবে না। মাজদা গাড়িটায় উঠেছে ওরা 6 জন, পেছনের সিটের মাঝখানে রুমি। 20 নম্বর রাস্তায় সে চীনা ডিপ্লোম্যাটের বাড়ির সামনে এসে ওরা হতাশ হলো। আজ সেখানে মিলিটারি পুলিশ পাহারা নেই। গাড়ি ঘুরিয়ে ওরা এলো 18 নম্বর রাস্তায়। সেখানে আরেকটি বাড়ির সামনে 7-8 জন পুলিশ শরীর এলিয়ে বসে আছে, গালগপ্প করছে। ওদের সামনে দিয়ে গাড়িটা চলে গেল, ওরা ভ্রুক্ষেপও করল না। গাড়িটা সোজা গিয়ে আবার ঘুরে এলো 7 মসজিদের মোড় থেকে। এবার বাড়িটা পড়বে বাঁ দিকে। একজন গাড়ি চালাচ্ছে, 3 জন একসঙ্গে ফায়ার করবে আর বাকি 2 জন অ্যালার্ট থাকবে অন্য দিক থেকে কোনো আক্রমণের সম্ভাবনা আছে কিনা তার লক্ষ্য রাখবার জন্য। বাড়িটার সামনে এসে গাড়িটার গতি একটু ধীর হয়ে গেল। আলম চাপা গলায় অর্ডার দিল, ফায়ার। 3টে স্টেন গান গর্জন করে উঠল একসঙ্গে। আগেই বলে রাখা ছিল 3টে স্টেন গান গুলি চালাবে 3 লেভেলে, পেটে, বুকে, মাথায়। হাসি তামাশা করতে করতে পুলিশগুলো উঠে দাঁড়াবারও সুযোগ পেল না, ফুঁড়ে গেল মাটিতে। প্রতিপক্ষের একটি গুলিও ছুটে এলো না রুমিদের দিকে। অপারেশন 100% সাকসেসফুল। কিন্তু এখানেই থামলে চলবে না। গাড়িটা আবার চলে এলো 20 নম্বর রাস্তায়। সে চীনা কূটনৈতিকের সামনে এখনও পুলিশ নেই। কি হলো ব্যাপারটা? ভদ্রলোক কি ঢাকা ছেড়ে চলে গেছেন? এখন অন্য গাড়িটার সঙ্গে যোগাযোগ করা দরকার। আলাম এদিক ওদিক গাড়িটাকে ঘোরাতে ঘোরাতে মিরপুর রোডে এসে পড়ল। তারপর ছুটল নিউ মার্কেটের দিকে। খানিকটা এগোতেই দেখল সামনের রাস্তায় সার বেঁধে গাড়ি দাঁড় করিয়ে রাস্তা আটকে দেওয়া হয়েছে, অর্থাৎ রাস্তায় প্রত্যেক গাড়ি চেক করা হচ্ছে। এরই মধ্যে খবর পৌঁছে গেল।
গাড়ি ঘোরাবার আর উপায় নেই। পেছন দিক দিয়েও আসছে দুটো আর্মি ট্রাক। সামনে ব্যারিকেড। সেখানে এলএমজি তাক করে দুজন সৈন্য শুয়ে আছে মাটিতে, আর দুজন সৈন্য হাত উঁচু করে গাড়ি থামাতে বলে এগিয়ে এলো। গাড়ির মধ্যে সবাই নিঃশ্বাস বন্ধ করে বসে আছে। গাড়ির চালক আলামকে কেউ কোনো কথা বলল না। আলাম লাইট অফ করে ডান দিকে টার্ন নেবার ইন্ডিকেটর জ্বালিয়ে সামান্য ঘোরবার ভঙ্গি করল। একজন মিলিটারি পুলিশ চেঁচিয়ে বলল, বাস্টার্ডস, কিধার যাতা হ্যায়, গাড়ি রুখো। সঙ্গে সঙ্গে আলাম দারুণ বেগে বাঁ দিকে গাড়ি ঘুরিয়ে সেই সৈন্য দুটোর প্রায় গায়ের ওপর এসে পড়ল। রুমি চেঁচিয়ে বলল, মাটিতে দুজন এলএমজি হাতে, ফায়ার। 3টে স্টেনগান থেকে এত তাড়াতাড়ি গুলি ছুটে এলো যে এখানেও এলএমজি কাজ করার সুযোগ পেল না। এবারেও কোনো প্রতিরোধ নেই বলতে গেলে। আলম গাড়িটাকে নিয়ে এলো ধানমন্ডির 5 নম্বর রাস্তায়। সামনে গ্রিন রোড। রুমি পেছন ফিরে বসে রাস্তা দেখছে। হঠাৎ সে দেখতে পেল একটা মিলিটারি জিপ কোন গলি দিয়ে যেন এসে পড়েছে তাদের খুব কাছে। এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। রুমি স্টেনগানের বাঁট দিয়ে ভেঙে ফেলল তাদের গাড়ির পেছনের কাজ। তারপর গুলি চালালো, তার সঙ্গে বদি আর স্বপন। জিপটা মাতালের মতন টলতে টলতে গিয়ে ধাক্কা মারল একটা ল্যাম্পপোস্টে। এবারেও ওদের নিরঙ্কুশ জয়। কিছু দূরে আরও একটা জিপ আর দুটো ট্রাক আসছে ওদের ফলো করে। কিন্তু এইসব ছেলেরা ঢাকা শহরের রাস্তাগুলো যেমন চেনে, মিলিটারি ড্রাইভারদের সাধ্য আছে কি ওদের সঙ্গে পাল্লা দেয়। অনেক গলিঘুঁজির মধ্যে ঘুরপাক খেয়ে অনুসরণকারীদের চোখে ধুলো দিয়ে নিউ এলিফ্যান্ট রোডে পড়ে আলম হেডলাইট জ্বালালো। তারপর অট্টহাসিতে ফেটে পড়ল ওরা 6 জন। আজ শত্রুপক্ষ যথেষ্ট ঘায়েল হয়েছে, কিন্তু ওদের গায়ে একটা আঁচড়ও দিতে পারেনি। দরজায় ঘন ঘন বেল শুনে রান্নাঘর থেকে ছুটে এলেন জাহানারা। দরজা খুলতে তাকে প্রায় ঠেলেই যেন ঢুকে পড়ল রুমি আর দুটি ছেলে। তাদের চোখ মুখ লাল, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। আজ আর রুমি কিছু গোপন করতে পারল না। মায়ের হাত চেপে ধরে আনন্দে গর্বে উত্তেজনায় বলে ফেলল, আম্মা, আজ একটা দারুণ অ্যাকশন করে এসেছি। সবাই ওপরে চলে এলো রুমির ঘরে। জামিকে সঙ্গে নিয়ে শরীফও এলেন। তারপর সবিস্তারে শোনা হলো সব ঘটনা। সব মিলিয়ে মাত্র আধ ঘন্টায় এত কিছু ঘটেছে। রুমি বলল, আম্মা দেখো, আমার ঘাড়ে কাঁধে স্টেন থেকে আগুনের ফুলকি ফুটে কীরকম ফোসকা পড়ে গেছে। মিলিটারি ধরলে এগুলো দেখলেই বুঝে যাবে। কটা দিন আর রাস্তায় বেরোনো যাবে না। জাহানারা ছেলের জামার কলার সরিয়ে দেখলেন। অনেকগুলো কালো কালো ছোট ছোট ফোসকা। জামাটারও কয়েক জায়গায় ফুটো ফুটো। তিনি ডেটাল এনে লাগাতে যেতেই রুমি বলল, একটু পরে এসব দিও। আমাদের আর্মসগুলো একটা জায়গায় রেখে এসেছি, সেগুলো আজই আনতে হবে। সেগুলো নষ্ট করা যাবে না। আম্মা, তুমি যাবে আমার সঙ্গে? মহিলা ড্রাইভার দেখলে ওরা হয়তো গাড়ি থামাবে না। জাহানারা চমকে উঠে বললেন, এখনই আবার বেরোবি? রুমি বলল, উপায় নেই। যার বাড়িতে রেখেছি তিনি বলেছেন আজ রাত্রিরে ওখানে আর্মস রাখা চলবে না। এইসব এক একটা অস্ত্র আমাদের বুকের রক্তের চেয়েও দামি। অন্য দুটি ছেলে মুখ নিচু করে আছে, তাদেরও মনের ভাব একই। শরীফ বললেন, যাও ঘুরে এসো, খোদা হাফেজ। জাহানারা বিনা বাক্য ব্যয় নিচে নেমে এসে গাড়ি বার করলেন গ্যারেজ থেকে। যে সাংঘাতিক অ্যাকশন করে এসেছে রুমিরা, এখন মিলিটারি পুলিশ নিশ্চয়ই তাদের পাগলা কুকুরের মতন খুঁজে বেড়াচ্ছে। এত বড় বিপদ থেকে বেঁচে এসেও রুমি আবার বেরোতে চাইছে। এত সাহস এরা পেল কোথা থেকে? জাহানারা স্টিয়ারিংয়ে বসলেন। রুমি পেছন দিকে সিটের সঙ্গে মিশে শুয়ে রইল। চাপা গলায় বলল, বেশি দূর যেতে হবে না, একটা গলি ছাড়িয়েই ডান দিকে। হাই সাহেবের বাড়ির সামনে গাড়ি থামাবে, তারপর গলির শেষ মাথায় গিয়ে আবার ঘুরে আসবে। দেখে নেবে কেউ আমাদের ফলো করছে কিনা। সেটা একটা কানাগলি, শুনশান নিঃশব্দ। একটা বাড়ির বৈঠকখানায় কয়েকজন লোক তাস খেলছে। রুমি বলল, আবার হাই সাহেবের গেটের সামনে পার্ক করো। আর 2খানা বাড়ি পরে জিনিসগুলো আছে, আমি দেখে আসি সে বাড়িতে বাইরের কোনো লোক আছে কিনা। রুমি চলে গেল। জাহানারা বসে রইলেন। এখন তিনি এক অন্যরকম উত্তেজনা বোধ করছেন। কিছুই যেন ঠিক বিশ্বাস হয় না এখনও। বিপ্লব, গেরিলা যুদ্ধ, আর্মির বিরুদ্ধে কলেজের ছেলেদের বন্দুক মেশিনগান নিয়ে যুদ্ধ, এসব এতদিন তিনি বইতে পড়েছেন, বিদেশি সিনেমায় দেখেছেন। ঠিক সেই জিনিসই এখন ঘটছে নিজের দেশে। তার নিজের ছেলে একজন বিপ্লবী। এমনকি তিনি নিজেও, এই যে অস্ত্র উদ্ধার করতে এসেছেন, তিনি নিজেও তো এর সঙ্গে জড়িয়ে গেছেন।
এই যে রুমি ফিরে আসার জন্য তীব্র ব্যাকুলতা নিয়ে অপেক্ষা করছেন, তার বুক কাঁপছে থরথর করে। এই সবই স্বপ্ন নয় তো? রুমি ফিরে এলো দুটো বস্তা ঘাড়ে নিয়ে। তারপর বলল, শিগগিরই চলো। শরীফ বাড়ির সামনে বাতিগুলো নিভিয়ে রেখেছেন। অন্ধকারের মধ্যেই গাড়িটা ফিরে এলো গ্যারেজে। বস্তা দুটি ওপরে নিয়ে আসা মাত্র জাহানারা বললেন, দেখি দেখি, তোদের অস্ত্রগুলো একবার নিজের চোখে দেখি। 5টা স্টেন গান, একটা পিস্তল, দুটো হ্যান্ড গ্রেনেড। হ্যান্ড গ্রেনেডগুলোর চেহারা অনেকটা আনারসের মতন, ডাকনামও পাইনাপেল। স্টেন গানগুলোর দিকে তাকালে গা ছমছম করে। এই অস্ত্র কখন কার হাতে থাকবে কিংবা কে প্রথম কী উদ্দেশ্য নিয়ে চালাবে, তার ওপরেই নির্ভর করছে জীবন কিংবা মৃত্যু। রুমিরা এই অস্ত্র নিয়ে একটু আগে জয়ী হয়ে এসেছে। আবার পাকিস্তানি সেনাদের হাতে এই স্টেনগানই অত্যাচারের প্রধান হাতিয়ার। অস্ত্রগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর, স্মার্ট, ঝকঝকে। ওদের কোনো দোষ নেই। যারা বানায় এবং যারা ব্যবহার করে তারাও হয়তো ধার্মিক এবং ঈশ্বর বিশ্বাসী। তবু ঈশ্বরের সন্তানদের বিনাশ করতে তারা কোনো দ্বিধা করে না। জাহানারা সেই অস্ত্রগুলোর গায়ে হাত বুলোতে লাগলেন। রুমি বলল, আম্মা, এক্ষুনি এগুলো লুকিয়ে রাখার ব্যবস্থা করা দরকার। সবচেয়ে নিরাপদ জায়গা হলো একতলার পানির বিরাট ট্যাঙ্কটি, যাকে হাউস বলে। হাউসটা 8 ফুট চওড়া আর 10 ফুট লম্বা, প্রচুর পানি ধরে। এক কোণে একটা গোল ম্যানহোল, তা দিয়ে ভেতরে নামা যায়। জামিন নেমে গেল একটা ছোট টুল নিয়ে। টুলটাকে সে অনেক ভেতরে নিয়ে বসিয়ে দিল। তারপর অস্ত্রগুলো বস্তায় মুড়ে দড়ি দিয়ে ভালো করে বেঁধে রাখা হলো সেই টুলের ওপর। সব ব্যবস্থা নিখুঁত হবার পরও রুমি বলল, কিন্তু মিলিটারি পুলিশ এসে এত বড় একটা পানির হাউস দেখতে বাদ দেবে? আব্বু, তুমি হলে কি করতে? শরীফ তার হাতের টর্চটা ঘুরিয়ে ঘুরিয়ে বললেন, অফকোর্স, এটা দেখলে আমার সন্দেহ হতো। আমি এসে এর ঢাকনা খুলে দেখতাম ভিতরে কোনো মানুষ লুকিয়ে আছে কিনা। জাহানারা বললেন, ঢাকনা খুলে টর্চ মেরে দেখো। কি দেখলা? শরীফ বললেন, শুধু পানি চকচক করছে, এটাই দেখছি। ভিতরের দিকটা কিছু দেখা যায় না। ভিতরের দিকটাও দেখতে হলে পানির মধ্যে নামা ছাড়া উপায় নাই। ওয়েস্ট পাকিস্তানিরা পানিতে নামবে বলে মনে হয়? ওরা পানিকে ডরায়। রুমি বলল, ওরা ভিতরে নামলে সে ব্যাটাকে ঠুসে ধরব। এরপর 2 দিন রুমি প্রায় সর্বক্ষণই বিছানায় শুয়ে রইল আর গান শুনতে লাগলো অবিরাম। বন্ধুরাও আসছে অনেকে। ধানমন্ডি ও মিরপুর রোডে সেই সাংঘাতিক ঘটনা ছড়িয়ে পড়েছে চারিদিকে। ঢাকা অ্যাডমিনিস্ট্রেশন একটা বড় রকমের ধাক্কা খেয়েছে, কিন্তু রুমিদের দলটাকে সামান্য ক্ষতিও স্বীকার করতে হয়নি। 2 দিন পর রুমি আবার একটু একটু বেরোতে শুরু করল। আরও বেশি অস্ত্রশস্ত্র আনাবার প্রস্তুতি চলছে। আগামী মাসের 6 তারিখে পাকিস্তান সরকার প্রতিরক্ষা দিবস পালনের তোড়জোড় করছে। সেই দিনই মুক্তিযোদ্ধারা এক বড় রকমের আঘাত দিতে চায়। ঢাকায় এখন গেরিলাদের মোট 9টি গ্রুপ। সেদিন তারা আক্রমণ চালাবে একযোগে। সকালে নাস্তা খেয়ে বেরিয়ে গেছে রুমি। ফিরল সন্ধ্যের পর। মুখটা শুকনো, শরীর ভালো নেই তা বোঝা যায়, কিন্তু কিছুতেই তা স্বীকার করবে না। জাহানারা বারবার জিজ্ঞেস করলে সে একসময় ক্লিষ্ট হেসে বলে, আম্মা, মাথাটা কেন জানি দপদপ করছে, ভালো করে বিলি করে দাও তো। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ল রুমি। জাহানারা তার চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। জামি আর হাফিজ নামে ওদের এক বন্ধু কাছে এসে বসে গল্প শুনতে লাগলো। এখন শুধুই যুদ্ধের গল্প। পাশে একটা রেডিও, তাতে পরপর বেজে চলেছে বাংলা গান। আকাশবাণীর অনুষ্ঠান। একটা গান শুনে চমকে উঠল রুমি। এই সেই ক্ষুদিরামের ফাঁসি উপলক্ষে বাংলার মর্ম নিংড়ানো গান। একবার বিদায় দে মা, ঘুরে আসি, ও মা হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে জগৎবাসী। এই গানটা রুমির খুব প্রিয়। তবু সে ভুরু কুঁচকে বলল, এই গানটা আজ দুপুরে আরেকবার শুনেছি, রেডিওতেই। কোন স্টেশন কে জানে? একই দিনে এই গান দুবার। জামি বলল, জিম রিভসের রেকর্ড চালাবো, তুমি ভালোবাসো? রুমি বলল, না থাক। তারপর সে ঘুমিয়ে পড়ল। অন্যরাও চলে গেল যে যার বিছানায়। মধ্যরাত্রি পার হবার পর জাহানারা বেগম গেটের কাছে দুমদাম শব্দ শুনে ধর্মর করে উঠে বসলেন। ছুটে গেলেন জানলার পাশে। গাড়ির শব্দ, বুটের আওয়াজ, তীব্র সার্চ লাইট। বাড়ির সামনে দাঁড়িয়ে আছে অন্তত 20 জন মিলিটারি। তিনি ঝড়ের মতন চলে এলেন রুমিদের ঘরে। ওরা ঘরের ঠিক মাঝখানটায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এর মধ্যেই পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব দিকে জানলা দিয়ে দেখা হয়ে গেছে। সব দিকে মিলিটারি পুলিশ। তাদের সংখ্যা কত কে জানে।
এ বাড়ির বাগানের মধ্যে একদল পুলিশ ঢুকে পড়ে গেটে ধাক্কা দিচ্ছে। পালাবার কোনো উপায় নেই। বাড়ির উঠোনে, বারান্দায়, বাগানে তীব্র আলো ফেলছে, চকচক করছে পুলিশদের হাতের রাইফেলের বেয়নেট। এই অবস্থাতেও জাহানারার একটা কথা মনে পড়ে গেল। রুমি একদিন বলেছিল, আমাদের সেক্টর কমান্ডার কর্নেল খালেদ মোশাররফ কি বলেন জানো? তিনি বলেন, কোনো স্বাধীন দেশ জীবিত গেরিলা চায় না, চায় রক্তস্নাত শহীদ। মামুনি, আমরা সবাই শহীদ হয়ে যাব, এই কথা ভেবে মনকে তৈরি করে ফেলেছি। আতঙ্কে তিনি রুমির হাত চেপে ধরলেন। পুলিশের কর্কশ চিৎকারে শরীফকে নিচে নেমে গিয়ে দরজা খুলে দিতেই হলো। ভেতরে ঢুকে এলো একজন ক্যাপ্টেন ও একজন সুবেদার আর কয়েকজন স্বয়ংক্রিয় অস্ত্রধারী পুলিশ। ক্যাপ্টেনটিকে মনে হয় পশ্চিম পাকিস্তানের কোনো কলেজের ছাত্র। রুমির চেয়ে বয়স খুব বেশি হবে না। দেশের অবস্থা স্বাভাবিক থাকলে সে আর রুমি হয়তো দু টিমের হয়ে ফুটবল খেলতে পারত। আজ সে এসেছে ঘাতকের ভূমিকায়, আর রুমিও তার আদর্শের জন্য যে কোনো উপায়ে একে হত্যা করতে দ্বিধা করবে না। সঙ্গের সুবেদারটি মধ্যবয়স্ক, উর্দুভাষী বিহারি। সমস্ত বাড়ি তন্ন তন্ন করে সার্চ করল তারা। শরীফ যেমন ভেবেছিলেন, জলের ট্যাঙ্কটির ঢাকনা খুলে একবার টর্চ মেরে দেখল শুধু। কোনো অস্ত্র না পেলেও রুমি, জামি আর শরীফদের একতলার উঠোনে এনে দাঁড় করালো তারা। ক্যাপ্টেনটি গ্যারেজের গাড়িটার দিকে আঙুল তুলে জিজ্ঞেস করল, ইয়োর কার? ড্রাইভার চালায় না নিজে চালাতে জানেন? শরীফ বললেন, চালাতে জানি। ক্যাপ্টেন বলল, ড্রাইভ অ্যালং উইথ আস। রুমিদের হাঁটিয়ে নিয়ে যাওয়া হলো বাইরে। জাহানারা ছুটে এসে বললেন, ওদের কোথায় নিয়ে যাচ্ছেন? আমিও তাহলে সঙ্গে যাব। ক্যাপ্টেনটি শান্ত গলায় বলল, রুটিন ইন্টারোগেশনে নিয়ে যাওয়া হচ্ছে রমনা থানায়। দে উইল বি ব্যাক সুন। শরীফ চোখের ইশারায় স্ত্রীকে সঙ্গে না আসার জন্য মিনতি জানালেন। শরীফ আর জামি ফিরে এলো সেই রাত এবং পরের রাত পেরিয়ে তার পরের বিকেলের দিকে। তাদের লুঙ্গি পাঞ্জাবি ছেঁড়া, ধুলো কাদা মাখা, চোখের নিচে কালো দাগ, ঠোঁটের কোণায় রক্ত, মাথার চুলে রক্ত, গভীর অপমানে বিবর্ণ মুখ। জাহানারা আর্ত চিৎকার করে উঠলেন, রুমি, রুমি কোথায় গেল? পিতা পুত্র দুজন চুপ করে রইল। কণ্ঠ এতই শুকনো যে কথা বলারও ক্ষমতা নেই। পা দুটিও যেন শরীরের ভার বহন করতে পারছে না। রুমিকে ওরা ছাড়েনি। রুমি সম্পর্কে ওরা অনেক কিছু জানে। পরবর্তী পর্বে আমরা জানব, মামুন অসুস্থ অবস্থায় ভর্তি হয়েছেন নীলরতন সরকার হাসপাতালে।